ঝাড়গ্রামে পরিবর্তন সংকল্প সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রস্তুত হন। পাশের দেশ বাংলাদেশ এখান থেকে হয়তো অনেকটা দূরে, আমার বাড়ি যেখানে সেখান থেকে সামান্য দূরে। কি হচ্ছে সেখানে? দীপু চন্দ্র দাস, খোকন দাস, তাকে মেরে দেয়া হলো, জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো, গলায় দড়ি ধরে টাঙিয়ে দেয়া হলো। তৃণমূলের মুখে রা নেই, একটাও কথা বলছে না। দোষ কি তার? সে হিন্দু, সেই জন্য পুড়িয়ে দেয়া হলো। ঢাকার রাস্তায়, ময়মনসিংহের রাস্তায় টাঙিয়ে দেয়া হচ্ছে। আর ভাবছেন, অনেকে ভাবছে, তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে, আমাদের এখানে কিছু হচ্ছে না। তাদের জন্য বলে রাখি, মুর্শিদাবাদে গেছিলাম আমি, 5 ঘন্টা ছিলাম গরম রোদের মধ্যে। মুর্শিদাবাদের আমরা দেখেছি কি ধরনের ঘটনা ঘটেছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস বাড়ির সামনে কুপিয়ে কেটে মেরে দিয়েছে। কারা? দিদি, যাদেরকে দুধেল গাই বলে। দিদি বলে যে গরু দুধ দুধ দেয় তার লাত খাওয়া ভালো। দিদি দুধ খাচ্ছে, ক্ষীর খাচ্ছে, আপনি এবং আপনার ভাইপো আর আপনার দলের লোকেরা লাথি খাচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা লাথি খাবো না, প্রয়োজনে লাথি মারবো, সেই দিন আসছে, তার জন্য তৈরি হচ্ছে, তার জন্য। আর আজকের গরম গরম টাটকা টাটকা খবর শুনুন। আমাদের রাজ্যে ডানকুনি বলে একটি জায়গা আছে, আপনারা জানেন, কলকাতা ঢোকার আগে পড়ে। সেই ডানকুনিতে ওয়ার্ড নাম্বার 2 নাম্বার ওয়ার্ড, বুথ নাম্বার 5, সেখানে বিএলও গেছিল কাজ করতে, সরকারি কাজ করতে। বিএল এর নাম কি? বিমলি টুডু হাসদা। কোন সমাজের মানুষ? নামটা শুনে বুঝতে পারছেন, আমাদের আদিবাসী ভাই বোন। বিমলি টুডু হাসদা, তাকে আব্দুল রহিম গাজী, দিদির দুধেল গায়, আব্দুল রহিম গাজী গিয়ে তাকে প্রাণে মারার হুমকি দেয়। পুলিশ যখন তদন্ত করে বেরোয় যে আব্দুল রহিম গাজী, ওই মহিলা বিএলও, তিনি সঠিক কাজ করছিলেন। কারণ এই যে আব্দুল রহিম গাজী, এ বাংলাদেশ থেকে আসা লোক, বাংলাদেশি মুসলমান, তার ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার কথা না। আমাদের বিমলি দিদি, বিমলি টুডু বিএলওর কাজ সঠিকভাবে আইন অনুসারে, ন্যায় অনুসারে করছিল, যে না তোমার নামে কমপ্লেন করবো আমি উপরে। সে সত্যি কথা কাজ করেছে বলে এই তৃণমূলের দুধেল গায়ে বিমলি টুডুর বাড়িতে গিয়ে হামলা করেছে। আজকে আদিবাসীদের গায়ে হাত দিচ্ছে, সাধারণ অন্যান্য হিন্দু সমাজের গায়ে হাত দিচ্ছে। দিদির দুধেল গায়েরা এমন অবস্থায় পৌঁছে গেছে যে আপনার বাড়ির ভিতরে, আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে মহিলাদের গায়ে হাত দিবে, যদি আমরা সচেতন না হই। কি সচেতন হব না? কি সচেতন হওয়া উচিত কি না? 21 সালে এরকম অত্যাচার হয়েছিল আমাদের বাড়িতে, প্রত্যেক জেলায় জেলায় শহীদ হয়েছিল আমাদের কর্মীরা। তৃণমূল ভেবেছিল বিজেপি 77টা সিট পেয়েছে, মেরে ফেটে ফাটিয়ে বিজেপিকে ভিতরে ঢুকিয়ে দেব, বিজেপির কেউ বেরোবে না। বল দিতে পারবে না। যা বাংলাদেশে হচ্ছে হিন্দুদের সঙ্গে একই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, এর বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষকে আজকে রাস্তায় নামিয়ে আনতে হবে। এই পশ্চিমবঙ্গ, এই যে যারা আমরা অধিবাসী, এখানে বসে যারা আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিচ্ছি, এর অবদান কার? এর অবদান শুধু একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নয়, এই অবদান ছিল সেই সময়কার কংগ্রেসের যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, বিধায়ক ছিলেন, আঞ্চলিক আইনসভায়, তারাও কিন্তু এগিয়ে এসেছিলেন এই আন্দোলনের মধ্যে। আন্দোলন তৈরি হয়েছিল এপ্রিল মাসে। এন চ্যাটার্জি বলে একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার, তিনি বললেন হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ডের প্রয়োজন আছে। সই সংগ্রহ করতে নামলেন, ধীরে ধীরে জনমত তার পাশে সংগঠিত হলো। তারকেশ্বরে হিন্দু মহাসভার অধিবেশন বসলো। 1.5 ঘন্টা ধরে বক্তৃতা করলেন এনসি চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জির পিতা। 1.5 ঘন্টা ধরে বসলে বোঝালেন যে বাঙালি হিন্দু তো কালক্রমে বিলুপ্ত হয়ে যাবে, যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তাই বাঙালি হিন্দুর জন্য সেপারেট হোমল্যান্ড চাই। পরের দিন বক্তৃতা করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তৃতার পরে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিল যে তারা এই মতের পক্ষ থাকবেন। মিছিল বেরোলো কলকাতার বিভিন্ন রাস্তায়। 1947 সালের 20 জুন আইনসভায় প্রস্তাব এলো। আইনসভায় প্রস্তাব আসাতে তখন বামপন্থীরা ছিলেন এই অবস্থানের বিরোধী। এমনকি কংগ্রেসের সভাপতি কিরণ শঙ্কর রায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু,
তারাও বলেছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট সফরেন বেঙ্গল চাই, স্বাধীন সার্বভৌম একটা বাংলা চাই, যে বাংলা ভারতবর্ষের মধ্যে থাকবে না, যে বাংলা স্বাধীন থাকবে। পরবর্তীকালে এটা চক্রান্ত বুঝে কংগ্রেস সেখান থেকে ফিরে আসে, কিন্তু স্বরূপ বোসের কথা না শুনে, কিরণ শঙ্কর রায়ের নির্দেশ না মেনে শ্যামাপ্রসাদের আন্দোলনে সাড়া দিয়েছিলেন কংগ্রেসের তৎকালীন নেতা মেঘনাথ শাহ, ভাষাতত্ত্ববিদ সুনীতি চট্টোপাধ্যায়, যদুনাথ সরকার, সুনীতি কুমার চ্যাটার্জি, রমেশচন্দ্র মজুমদার, তারা বেরিয়ে এসেছিলেন রাস্তায়, নেমেছিলেন নদিয়ার রানী জ্যোতির্ময়ী। কংগ্রেসের সমস্ত যারা হিন্দু বিধায়ক ছিলেন তারা ভোট দিয়েছিলেন প্রস্তাবের পক্ষে। প্রথমে বিরোধিতা করে পরে ভোট দিয়েছিলেন কমরেড জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ। ভিতরে গিয়ে চুপি চুপি ভোট দিয়ে এলেন, আর বাইরে বেরিয়েছে মিছিল করে স্লোগান তুললেন, বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবার কে। এভাবেই চালিয়ে গেছে বামপন্থীরা, এটাই এদের চরিত্র। কিন্তু যাই হোক, তাদের জন্য আজকে তাদের প্রণাম জানাই। তাদের ভোটে জয়ী হয়ে আজকে আমরা এই বাংলাটা তৈরি করেছিলাম। কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলছেন, আমাদের মঞ্চ মানে আমাদেরই মঞ্চ, ঈদ উল ফিতরের মঞ্চ, ওখানে দাঁড়িয়ে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম, হিন্দু ইজ এ গান্ধা ধর্ম। মানে আমরা যে হিন্দুর কথা বলছি, আমরা জয় শ্রীরাম বলছি, আমরা দুর্গা পুজো করছি, আমরা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিচ্ছি, আমরা মা কালীর নামে বলি দিয়ে পটার মাংস খাচ্ছি। এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেব। কেন বন্ধ করে দেব? মানি না এসআইআর। আরে এসআইআর কেন হচ্ছে? বিজেপি এসআইআর করাচ্ছে। এসআইআর তো নির্বাচন কমিশন করাচ্ছে। 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। তুই পড়াশুনো করিস, তুই পড়াশুনো করে দেখ। 1952 সাল থেকে এসআইআর হচ্ছে। 2002-03 পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল। সেই এসআইআর কি বলছে? যারা ভারতের নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতের নাগরিক না তারা ভোট দেবে না। তো হক কথা, সত্যি কথা। তো ভারতের নাগরিকরাই তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি হবে সেটা নির্ণয় করবে। অন্য কেউ কি নির্ণয় করার উচিত? কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? কি মনে হয় আপনাদের? ভারতবর্ষের লোকেদের সেই অধিকার সংবিধান দিয়ে গেছে যে তারা ভারতবর্ষের লোকেরা কে নির্ণয় করবে যে প্রধানমন্ত্রী কে হবে, মুখ্যমন্ত্রী কে হবে। আর তারা বলছে বিজেপির নেতারা, অর্থাৎ আমরা নাকি দিল্লির নাকি দালালি করি। আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। হ্যাঁ, আমরা 100 বার স্বীকার করছি আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করে দিয়েছে, তার জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। ভারতবর্ষের দিকে চোখে চোখ তুলে কেউ তাকালে সার্জিক্যাল স্ট্রাইক হয়, ওপারে ভারতীয় সেনা ঢুকে গিয়ে উগ্রপন্থীদের শায়েস্তা করে আসে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আর যতদিন জীবন থাকবে ততদিন আমরা নরেন্দ্র মোদীর ভক্ত হব। তাই বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে যে এই জায়গা আমাদের জায়গা। আমাদের সাংসদ ছিল, আপনাদের এখানকার এমএলএ সম্পর্কে আমি গল্প শুনছিলাম। আরে অদ্ভুত ব্যাপার, যে যা গাড়ি নাকি এখান থেকে ঝাড়গ্রাম থেকে যায় কলকাতায়, সব গাড়ি নাকি মা দুর্গা ট্রাভেলস এজেন্সি কিনে নেয়। ঠিক বলছি তো? হ্যাঁ, সব গাড়ি মা দুর্গা ট্রাভেল এজেন্সি। আমি যখন খোঁজ করলাম, আরে দেখি তো কাগজপত্র বের করি কে আছে এর পেছনে। যেখানেই যাচ্ছি সেখানেই রাজীব, যেখানেই যাচ্ছি সেখানে রাজীব। রাজীব গান্ধী একসময় বোফোর্স কেলেঙ্কারি করেছিল, এই রাজীব অত দূর যেতে পারেনি, এই গাড়ি কেলেঙ্কারি করে বেড়াচ্ছে, বাস কেলেঙ্কারি। যেখান থেকে বাস যায় সব বাস নাকি কিনে নেয়। আবার শুনলাম নাকি নিজে করে না, নিজে একটু পেছনে থাকে, নিজের স্ত্রীকে নাকি এগিয়ে দিয়ে দেয়। প্রতিমা সোরেন ওনার স্ত্রী সম্ভবত, তাকে এগিয়ে দেয় যে তিনি সমস্ত গাড়ি করবে। আরে এখানে তো অভাব নেই, একের পর এক এইভাবে উনি সম্পত্তি বাড়িয়ে যাচ্ছেন, জনগণের টাকা লুট করে সম্পত্তি বাড়াচ্ছেন, একের পর এক বাস কিনছেন। আমরা ছেড়ে দেব? দাদা, এই যে বাস কবে বাঁশ হয়ে যাবে সেটা বুঝতে পারবেন না, জনগণ কিন্তু পেছনে বাঁশ দিয়ে দেবে। এই বাঁশ বাঁশ হয়ে যাবে, তখন চিৎকার করবেন ছেড়ে দে বা কেঁদে বাঁচি।
বিজেপি ধরলে তো যেমন তেমন, জনগণ ধরলে কিন্তু খুব মুশকিল। জনগণ, জনতা জনার্দন হচ্ছে আমাদের মালিক, জনতা জনার্দন আমাদেরকে এই জায়গায় পৌঁছয়। আর এখানে একসে বারকার এক, আমি শুনে অবাক হয়ে গেলাম যে একজন এখানে গোপীবল্লভপুরে, যেখানে আমাদের ইয়ের বাড়ি, লক্ষ্মীকান্ত সাহের বাড়ি, আমাদের দিলীপদার বাড়ি, সেই গোপীবল্লভপুরে একজন সাইকেল মিস্ত্রি ছিল। সাইকেল মিস্ত্রি, ভালো কথা, সাইকেল মিস্ত্রি করে। এখন তার 3 তলা অট্টালিকা, নাম তার শেখ জাহিরুল আলী। আপনারা শুনেছেন কিনা জানি না। সে নদী থেকে, সুবর্ণরেখা থেকে বালি তোলে আর বালি বেচে, বালি তোলে আর বালি বেচে। এখন সাইকেল ছেড়ে দিন, সাইকেলের মেকানিক থেকে এখন কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে। আর এই নেতারা তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করেছে। রাখতে চান এদের? এরা যদি ক্ষমতায় থাকে, আপনার ছেলের, আপনার মেয়ের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে যাবে। আমি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হিসেবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি দেখছি। এখনই আমি এলাম হচ্ছে খড়গপুর IIT থেকে, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলে মেয়েরা এসছে, তারা বিভিন্ন জিনিস চিন্তন করে বানিয়েছে, চিন্তা করে বানিয়েছে। ইংরেজিতে বলে ইনোভেশন। তারা দেখাচ্ছে, পুরস্কার পাচ্ছে, আমার হাত থেকে পুরস্কার পেল সব। কেউ সাউথ ইন্ডিয়ার স্কুলের ছেলে, অর্থাৎ দক্ষিণ ভারতের, কেউ উত্তর ভারতের স্কুলের ছেলে বা মেয়ে, কলকাতার ছেলে মেয়ে, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে, ঝাড়গ্রামের ছেলে মেয়ে নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলগুলো শিক্ষক নেই, 26,000-এর চাকরি চলে গেছে। এখন পার্থ চট্টোপাধ্যায়ের নাম এমন হয়ে গেছে, স্কুলে মাস্টারমশাই হয়তো ভালো করে SSC দিয়ে চাকরি পেয়েছে। যদি চাকরি পায়, চাকরি পেয়ে যদি অঙ্ক একটা করতে গিয়ে স্কুলের ব্ল্যাকবোর্ডে গিয়ে ভুলও করে, সঙ্গে সঙ্গে ছাত্ররা পেছন দিকে ফিসির ফিসির করে, এ নিশ্চয়ই অপা মাস্টারমশাই। না, অপা মাস্টারমশাই মানে কি? অপায়া জানতাম, অপাটা মানে কি? বলে ও জানিস না, অপা মানে হচ্ছে ওই যে অর্পিতা আর পার্থ, এই মাস্টারটা মনে হয় ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই জন্য হচ্ছে অপা মাস্টারমশাই। মনে আছে সেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছিল? পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছে, বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, মেশিন টাকা গুনতে গুনতে মেশিন খালাস, মেশিনের ধোঁয়া বেরিয়ে গেছে, তাও টাকা শেষ হচ্ছে না। কত? 51 কোটি বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে। কার বান্ধবী? আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী, তার বাড়ি থেকে। আমি সেদিন পাড়ার মাসিমাদেরকে, বৌদিদেরকে দেখি, সব মাসিমা বৌদিরা সন্ধ্যাবেলা হলে সিরিয়াল দেখে, কি দেখে কি না। সেদিন দেখি আর কেউ সিরিয়াল দেখছে না, সেদিন সবাই টিভি চালিয়ে খবর দেখছে। আমি আমার পাশের বাড়ির বৌদিকে জিজ্ঞেস করলাম, কি বৌদি, আজকে সিরিয়াল ছেড়ে খবর দেখছেন? বলে, আরে ভাই, সিরিয়ালে তো 2টো করে বউ থাকে, পার্থদার তো 4টে বান্ধবী পাওয়া গেছে, তাই আমরা সিরিয়াল ছেড়ে এখন পার্থদাকে দেখছি। এটা গল্প, কিন্তু এর বাস্তবিকতা পশ্চিমবঙ্গটাকে এরা কোন জায়গায় পৌঁছে দিয়ে গেছে। পশ্চিমবঙ্গটাকে বলছিলাম, পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর 2011 সালে সবাই ভেবেছিল মহিলা সাদা শাড়ি পরে, হাওয়াই চটি পরে, কেউ ভাবেনি এই মহিলা এরকম হবে। একটা গল্প শোনায়, সুন্দর গল্প, ছোটবেলায় পড়েছিলাম। এরকম একটা গ্রামে একটা সোনার দোকান ছিল। আগে তো এরকম সেনকো গোল্ড, অমুক গোল্ড এসব ছিল না, গ্রামের শেকরারা বসতো সোনার দোকান। আর গ্রামের সব সোনার দোকান ছেড়ে গ্রামের ওই লোক সব ওই একটাই সোনার দোকানে যায়। বলে কেন? বলে খুব ধার্মিক লোক, নিশ্চয়ই চুরি করবে না, সোনাতে খাদ মেশাবে না। বলে কিভাবে বুঝলেন ধার্মিক? বলে দোকানের দরজা কাছে গেলে পরেই, দোকানে যখন ঢুকি, দোকানের কর্মচারী দোকানের সামনে দাঁড়িয়ে থেকে নমস্কার করে বলে, কে শোভ, কে শোভ। মালিক বলছে কে শোভ, কে শোভ। কর্মচারী বলে গোপালো, গোপালো। আর একজন কর্মচারী বলে হরি হরি, হরি হরি। আর মালিক বলে হর হর, হর হর। ঢুকছে, শুরুতেই কেশব, 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 মালিক হাত জোর করে বলছে দূর থেকে। আর ঢোকার সাথে সাথে যখন ঢুকে গেল, কেশব কেশব বলতে বলতে আর একজন কর্মচারী বলছে গোপালো, গোপালো। আর যে সোনাটা বিক্রি করবে সে বলছে হরি হরি, হরি হরি। মালিক বলছে হর হর, হর হর। গ্রামের লোক খুব খুশি, সবাই তার কাছ থেকে সোনার জিনিস কেনে।
এবার এরকম 1 বছর যায়, 2 বছর যায়, যখন ওই সোনার যিনি অন্য গ্রামে নিয়ে গেছে শ্যাকরার কাছে দিয়েছে, শ্যাকরা ভেঙে দেখে ওই সোনাতেই সব থেকে বেশি খাত। গ্রামের লোক বেটাকে ধরে বেঁধেছে, সোনার দোকানদারকে বলছে যে তুই চুরি করবি কর, কিন্তু কেশব, গোপাল এদের নাম নিয়ে কেন চুরি করবি বল, এর জন্য তোকে মারবো। তখন দোকানদার বলছে আমি তো ভাই মিথ্যে কথা বলিনি, আমি তো ভগবানের নাম নিইনি। আরে ভগবানের নাম নাওনি মানে? কেশব কেশব বলতে, গোপাল গোপাল বলতে, হরি 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 বলতে। বলে আমি তো ঠিকই বলেছি, তোমরা বোঝনি। বলে কেন? বলে তোমরা যখন ঢুকতে মালিক বলতো কেশব কেশব, কেশব এরা কারা, কারা এরা কারা? প্রথম কর্মচারীটা কি বলতো ভুলে গেছেন, গোপাল গোপাল। গোপাল মানে গরুর পাল, গরুর পাল। আর যে সোনা বিক্রি করতো, গো মানে গরু, পাল মানে গরুর পাল, আর যে সোনা বিক্রি করতো সে জিজ্ঞেস করতো হরি হরি মানে হরণ করি হরণ করি হরণ করি, আর মালিক বলতো হর 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 হর, চুরি করো চুরি করো চুরি করো, ব্যাস সোনা চুরি হয়ে যেত। মমতা ব্যানার্জিও তাই, আপনারা বুঝতে পারেননি, সাদাচারি আর হাওয়াই চটি, পেছনে সব থেকে বড় চোর এবং